শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। স্টে হোম, স্টে সেফ কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আমাদের ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com অথবা facebook.com/onlinetibet। আমি প্রকৌশলী উত্তম কুমার দেবনাথ, ইন্সট্রাক্টর, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন টেকনোলজি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকের ক্লাসটি পরিচালনা করছি। আমাদের আজকের ক্লাসটি আমরা নিব হচ্ছে ফ্লুইড মেকানিক্স এন্ড মেশিনারিজ সাবজেক্টটির ষষ্ঠ চ্যাপ্টারটি আজকে আলোচনা করব। আমাদের ষষ্ঠ চ্যাপ্টারটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ বার্নলিস ইকুয়েশন। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই চ্যাপ্টার থেকে ফাইনাল এক্সামে দুইটি কোশ্চেন থাকে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, একটি অর্থাৎ সলভ প্রবলেম, অঙ্ক থাকবে একটি, এবং একটা থিওরি আসে যেটা হচ্ছে বার্নৌলির ইকুয়েশন প্রমাণ। খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস। আশা করি সকলে কাগজ এবং কলম নিয়ে প্রস্তুত হও। আমি যখন ক্লাসটি আলোচনা করব তখন যদি তোমরা সাথে সাথে এটি নোট করো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ বার্নৌলি ইকুয়েশনটি আমাদের অনেক জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। পরবর্তী যখন আমরা এই নিয়ে বিস্তারিত আবার আলোচনায় আসবো, পরবর্তী কিছু চ্যাপ্টার এর সাথে রিলেটেড। সুতরাং আমাদের উচিত হবে এটি খুব ভালোভাবে বোঝা এবং গভীরভাবে বোঝা। তাই শিক্ষার্থী, চলো আমরা মূল টপিকসে যাচ্ছি। তাহলে আমাদের শিখন ফল, আজকে যে আমরা ক্লাস শেষে, আজকের ক্লাসটি শেষ হলে আমরা কি কি শিখতে পারবো? সেখানে আমরা শিখতে পারবো হেড কাকে বলে সেটি জানতে পারবো, প্রেসার হেড কাকে বলে সেটি জানতে পারবো, ভেলোসিটি হেড কাকে বলে জানতে পারবো, ড্যাটাম হেড এবং টোটাল হেড আমরা ব্যাখ্যা করতে পারবো এবং জানতে পারবো। তারপরে কি জানতে পারবো? বার্নৌলির সমীকরণটি আমরা কিভাবে সলভ করব সেটিও আমরা জানতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা যাই। আমাদের প্রথমে আছে 6.1 এ হেড, প্রেসার হেড, ভেলোসিটি হেড, ড্যাটাম হেড এবং টোটাল হেড। এগুলো হচ্ছে মূলত তোমরা এর ডেফিনেশন গুলো শিখবে। এখান থেকে কাকে বলে সেটি আসতে পারে যদি আসে। এটি জাস্ট বেসিক টুকু তোমরা জানো, এবং তোমাদের মেইনলি হচ্ছে ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ করে বার্নৌলি ইকুয়েশন, এবং বার্নৌলি ইকুয়েশন দিয়ে কিভাবে প্রবলেম সলভ করা হয় সেই জিনিসগুলো আমরা পরবর্তী আরেকটি ক্লাসে দেখাবো। তাহলে আমরা এই চ্যাপ্টারের দুটি ক্লাসে বিভক্ত। আজকে একটি ক্লাস নিচ্ছি এবং পরবর্তীতে আরেকটি ক্লাস নেব। সেখানে শুধুমাত্র কি থাকবে? বার্নৌলি ইকুয়েশন জাতীয় যে সমস্যাগুলো আছে, যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি যাচ্ছি। প্রথমে হচ্ছে হেড। হেড কাকে বলে? যদি আমি কোনো একটি প্রবাহের যে শক্তি আছে, যে আমরা জানি কি পানিকে যে কোনো এক জায়গায় রাখলে সে কি করবে? সে তার তলদেশে বা চতুর্পাশে কি চাপ প্রয়োগ করবে। তাহলে এই চাপটাকে যদি আমি স্তম্ভের এককে প্রকাশ করি, এই চাপটাকে যদি বা এই শক্তিটাকে যদি আমি স্তম্ভের উচ্চতায় প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলছি হেড। ক্লিয়ার? তাহলে আবারও বলি, কোন প্রবাহের যে শক্তি আসে সেই শক্তিটাকে যখন আমি কি করব? উচ্চতার এককে। আমরা আগেই শিখেছি প্রেসারের একক হচ্ছে দুই ধরনের একক আছে। একটা হচ্ছে কি উচ্চতার একক, আরেকটা হচ্ছে মেকানিক্যাল একক। উচ্চতার এককগুলো কি কি আগেই বলছি, সেখানে আলোচনা করেছি আমরা, হলো সেন্টিমিটার অফ ওয়াটার অথবা মিটার অফ ওয়াটার হতে পারে। আর মেকানিক্যাল যে প্রেসারের একক সেখানে হচ্ছে কি কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হতে পারে, অথবা কেজি পার মিটার স্কোয়ার হতে পারে, অথবা প্যাসকেল হতে পারে। ক্লিয়ার? তাহলে এখন তুমি যদি কোনো একটা অঙ্কে দেখো সেন্টিমিটার অফ ওয়াটার আছে, তাহলে বুঝতে হবে এটা কি? সে প্রেসার হেড। এটা হেডে দেওয়া আছে, কিসে আছে? উচ্চতার এককে দেওয়া আছে। হ্যাঁ, আর যদি কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া থাকে তাহলে তখন তুমি বুঝবা যে এটা মেকানিক্যাল এককে প্রেসার দেওয়া আছে। ওকে, তাহলে এখন আসলে প্রেসার হেড। প্রেসার হেড কাকে বলে? কোনো বিন্দুর যে চাপ এবং তার যে গভীরতার উপর নির্ভর করে, এটা আমরা আগেই জানি। তাহলে চাপ সমান আমরা কি লিখতে পারি? পি ইকুয়াল টু ওমেগা এইচ। অর্থাৎ প্রেসার কারণে যে হেডটা পাবো সেটাকে আমরা হচ্ছে প্রেসার হেড। তাহলে পি ইকুয়াল টু কত? ওমেগা এস। পি ইকুয়াল টু ওমেগা এস। আবার ওমেগার মান কয়টি আমরা জানি? তিনটি। পানির জন্য 0.001 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, 1000 কেজি পার মিটার স্কয়ার, 9.81 কিলো নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটাই আমরা আবার নিউটনও প্রকাশ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা প্রেসার হেড জানলাম। প্রেসার হেডের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু ওমেগা এস। আর এইচ হচ্ছে উচ্চতা, পানি কতটুকু আছে সে উপরের তল থেকে, এবং তলার গভীরতা, সেটাকে বলছে আমরা উচ্চতা। ওকে, এখন আসো ভেলোসিটি হেড কাকে বলে? ভেলোসিটি হচ্ছে যখন আমরা জানি যে একটা ফ্লুইড বা একটা প্রবাহী এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন তার কি থাকে? একটা বেগ থাকে। তাহলে বেগের কারণে যেই
উচ্চ যে ব্যাগের কারণে যে উচ্চতা ব্যাগের কারণে আমরা যে প্রেসারটা পাবো সেটা হচ্ছে ভেলোসিটি হেড, অর্থাৎ ব্যাগের কারণে যে হেড পাবো সেটাকে বলছে ভেলোসিটি। প্রবাহের ব্যাগ যখন কোনো তরলের স্তম্ভের উচ্চতায় প্রকাশ করা হবে, তাহলে ভেলোসিটিটা যদি আমি তরলের স্তম্ভের উচ্চতায় প্রকাশ করি তাহলে সেটাকে আমরা ভেলোসিটি হেড বলবো, বা ভেলোসিটির কারণে যে হেড পাবো সেটাকে ভেলোসিটি হেড বলতে পারি। ক্লিয়ার? তাহলে আবারও বলছি, যেহেতু তরল এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে, যদি হওয়ার সময় তার যে ব্যাগ থাকে, ব্যাগের কারণে যে হেড আমরা পাবো সেটাকে আমরা বলছি কি ভেলোসিটি হেড। ওকে, ভেলোসিটি হেড এস সমান আমরা লিখছি বি স্কয়ার বাই 2g। এটা সূত্র বি স্কয়ার বাই 2g। বি হচ্ছে ভেলোসিটি আর 2 আর জি হচ্ছে অভিকর্ষ যে ত্বরণ, যেটার মান 9.81 অথবা 981 বা 9.81 অথবা 981, যখন যে এককে থাকবে সেই এককে আমরা লিখতে পারবো। এখন আসলে ডেটা মেট। ডেটা মেটটা কি, এটা আলোচনা করা হয়েছে গত ক্লাসে। ডেটা মেটটা হচ্ছে তুমি কোন লেভেল থেকে, অর্থাৎ কোন রেফারেন্স লাইন থেকে তুমি তরলের কোণার উচ্চতাটা নির্ণয় করবা। যে একটা আমরা কাল্পনিক রেখা চিন্তা করি, সেই রেখা থেকে কতটুকু উপরে আমরা এর পয়েন্টে প্রেসার নিব, সেই পয়েন্টটা আর যে রেফারেন্স লাইন থেকে আমি এর ইয়েটা নিচ্ছি, অর্থাৎ উচ্চতাটা নিচ্ছি, সেটা হচ্ছে তার কি ডেটা মেট। একটা কাল্পনিক রেখা থাকবে, সেই কাল্পনিক রেখা থেকে যে কোনো তরলের যে বিন্দু পর্যন্ত যে উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে কি ডেটা হেড। তাহলে মোট হেড কি হবে? মোট হেড হবে প্রেসার হেড, ভেলোসিটি হেড এবং ডেটা হেডের যোগফলকে বলা হচ্ছে প্রেসার মোট হেড। তাহলে আমরা কি যে মোট হেডটা কি প্রেসার হেড, ভেলোসিটি হেড এবং ডেটা হেড, তিনটে হেড আমরা পেলাম। সেই তিনটে হেডের যে যোগফল সেটি হচ্ছে আমাদের কি, হ্যাঁ, মোট হেড। ওকে, এখন আসি চলমান তরলের বিভিন্ন ধরনের শক্তি আছে। তাহলে আমরা বলছি যে একটা ফ্লুইড যখন এক স্থান থেকে কি যাবে অন্য স্থানে প্রবাহিত হবে, তখন তার মধ্যে কি হবে, শক্তি সঞ্চিত হবে, মানে শক্তি সে গ্রো আপ করবে। ওকে, তাহলে এই শক্তির যে গ্রো আপ করবে, কি কি শক্তি এখানে আসতে পারে? একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা স্ট্যাটিস্টিক এনার্জি, 2 নম্বর হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, নাম্বার 3 হচ্ছে চাপ শক্তি বা প্রেসার এনার্জি। তাহলে তিনটা জিনিস পাবো আমরা যখন চলমান একটা ফ্লুইড থাকবে, সেই ফ্লুইডের মধ্যে আমরা তিনটি শক্তি কি করবে, রাইজ করবে। একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে কাইনেটিক এনার্জি, আর হচ্ছে প্রেসার এনার্জি। ওকে, তিন ধরনের শক্তি অবস্থান করবে। ক্লিয়ার? আরেকটা 6.3 তে যাই, চলমান তরলের মোট শক্তি। তাই মোট শক্তিটা আমরা কিভাবে বাইর করব? একটু আগে বলছি টোটাল হেড বা টোটাল এনার্জি, সেটা হচ্ছে আমাদের কি বলছে, গাণিতিকভাবে আমরা বলছি চলমান তরলের মোট শক্তি। এখানে স্থিতি শক্তি আছে, গতি শক্তি আছে, একটা হচ্ছে চাপ শক্তি আছে। তিনটা শক্তির যে যোগফল সেটা হচ্ছে মোট শক্তি, অর্থাৎ মোট শক্তির সমান জেড। এটা হচ্ছে ডেটাম উচ্চতা বা ডেটাম হেড, আর পি বাই ওমেগা এটা প্রেসার, আর একটা হচ্ছে কি আমাদের বি স্কয়ার বাই 2g, বি স্কয়ার বাই 2g অর্থাৎ ভেলোসিটির যে হেড সেটা। তাহলে এইগুলোর যোগফলগুলো হচ্ছে মোট হেড। তাহলে এটা হচ্ছে আমাদের কি ডেটাম হেড, পি হচ্ছে প্রেসার, প্রেসার হেড আসবে, এটা হচ্ছে ভেলোসিটি হেড অর্থাৎ বি স্কয়ার বাই 2g। তাহলে এটা হচ্ছে টোটাল আমাদের মোট শক্তি কার মধ্যে, একটা ফ্লুইড, চলমান ফ্লুইডের মধ্যে। তাহলে বার্নৌলির সূত্রটা কি আগে আমরা পড়ি। যদি পরীক্ষা আসে শুধু বার্নৌলির সূত্রটি লেখো, তখন তোমরা এই সূত্রটি লিখে দিবে, যে কোনো ভরের অবিরাম প্রবাহিত তরলের, অর্থাৎ যে কোনো ভরের, সেটা 1 গ্রাম হতে পারে, 2 গ্রাম হতে পারে বা 100 গ্রাম হতে পারে, অবিরাম ভাবে প্রবাহিত হতে হবে। প্রতিটি কণার মোট হেড হচ্ছে কি সমান, প্রতিটি কণার মোট হেড হচ্ছে সমান। তাহলে আমরা কি কি জানি, হেডগুলো কি কি জানছি, ভেলোসিটি হেড, প্রেসার হেড, আর হচ্ছে কি ডেটাম হেড। তাহলে এই যে তিনটা হেড আছে, এটা কি দেখবে, প্রতিটি কণারই হেড কি দেখবে, তুমি যে কোনো একটা বিন্দু নাও, এই বিন্দু যে পরিমাণ টোটাল হেড পাবা, পরবর্তী অন্য একটা বিন্দু নিলে সেখানেও কি পাবে, একই পরিমাণ হেড পাবে, অর্থাৎ সেই হেডটাকে বলছে মোট হেড কি থাকবে, সমান থাকবে। এই জন্য বলছে যে যে কোনো ভরের অবিরাম প্রবাহিত, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অবিরাম প্রবাহিত হতে হবে, তরলের প্রতিটি কণার মোট হেড কি থাকবে, সমান থাকবে। ওকে, তাহলে এখন এটা আবিষ্কার করছে কত, 1738 সালে ফরাসি একজন গণিতবিদ ড্যানিয়েল বার্নৌলি, অর্থাৎ উনি আবিষ্কার করছে, এবং ওনার নাম অনুসারে এটার নাম হচ্ছে কি বার্নৌলির সূত্র। তাহলে এখানে কি কি বলা হচ্ছে, এখানে উনি কি করছে, চাপ শক্তিকে নিচে, গতি শক্তিকে নিচে, স্থিতি শক্তি নিচে, তিনটা শক্তির কি করছে, সমন্বয় করে উনি কি করছে, এই সূত্রটি তৈরি করেছেন। তাহলে এটি হচ্ছে বার্নৌলির সূত্র। তাহলে বার্নৌলির ম্যাথমেটিক্যালি যদি আমরা বলি, কি বলবো, z1 প্লাস p1 বাই ওমেগা প্লাস b1 স্কয়ার বাই 2g ইকুয়াল টু z2 প্লাস p2 বাই ওমেগা প্লাস b2 স্কয়ার বাই 2g। অর্থাৎ যদি আমরা দুটি এখানে পয়েন্ট নিয়েছি, সেকশন নাম্বার 1 সেকশন নাম্বার 2, যদি তুমি তিনটা নাও তাহলে z3 p3 বাই ওমেগা প্লাস b3 বাই b3 স্কয়ার বাই 2g। তাহলে তিনটি চারটি নিলে চারটি যতগুলো পয়েন্ট নেবে সবগুলো পয়েন্টের কি হবে,
মোট হেড কি হবে, সমান হবে। তাহলে আমি যদি দুটি সেকশন আছে, সেকশন নাম্বার 1 এবং সেকশন নাম্বার 2, তাহলে আমি দুটি সেকশনের জন্য সূত্রটি দেখিয়েছি। ওকে, তাহলে বার্নৌলির সূত্রটি যদি আসে পরীক্ষা, তাহলে আমরা কি লিখব, যে কোনো ভরের অবিরামভাবে প্রবাহিত তরলের প্রতিটি কণার মোট হেড সমান। আর এটি কি করছে ড্যানিয়েল বার্নৌলি, উনি 1738 সালে এটি সূত্রটি কি করেন, আবিষ্কার করেন বা উপস্থাপনা করেন। ওকে, এখন আসো বার্নৌলির সূত্রের প্রমাণ, খুবই ইম্পর্টেন্ট একটি প্রমাণ। এটি আমাদের পরীক্ষায় আসেই এবং এটা আসবেই আর হ্যাঁ, তাই আমরা এটা ভালোভাবে শিখবো এবং যাতে আমরা নিজেরাই প্র্যাকটিস করব এবং যাতে খুব সুন্দরভাবে এটি দিতে পারে। ওকে, তাহলে প্রথমে আমরা একটি ধরে নিব যে একটি সম্পূর্ণরূপে অসংকোচনশীল তরল একটি টেপারিং পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে টেপারিং পাইপটা কি, মানে একটু হেলানো পাইপ। হ্যাঁ, তাহলে আমরা এটা হরিজন্টাল রাখলাম না, একটু হেলানো করে দিলাম, একটা পাইপ নিলাম, এটা টেপারিং পাইপ আছে। ওকে, এদিকে টেপার দেখো আস্তে আস্তে টেপারিং হয়ে গেছে, যে হেলানো পাইপ আর হচ্ছে টেপারিং করে দেওয়া হয়েছে। টেপারিং মিনস এদিক থেকে দেখো এখানে ডায়া আছে, এখানে কিন্তু ডায়া একটু কমে গেল, সেকশন নাম্বার 1 এর যে ডায়া আর সেকশন নাম্বার 2 এর ডায়া কি হলো, একটু কমে গেল। তাহলে আমাদের আস্তে আস্তে আরেকটা হেলানো আছে, দুটি জিনিস, একটা হচ্ছে টেপারিং আর একটা হচ্ছে হেলানো। তাহলে এই পাইপের দুটি সেকশন, আমরা টোটাল এখানে 4টি সেকশন আছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে সেকশন নাম্বার 1, সেকশন নাম্বার 2, আবার সেকশন নাম্বার 1 এ আবার দুটি আমরা অংশ করছি, একটা এল এল সেকশন আর একটা এল প্রাইম সেকশন। ওকে, একইভাবে 2 নম্বর সেকশনে দুটি সেকশন আবার তৈরি করেছে, একটা হচ্ছে এম এম আর একটা হচ্ছে এম এম প্রাইম। হ্যাঁ, বা এম প্রাইম। ওকে, তাহলে আমরা বলছি যে কি একটি সম্পূর্ণরূপে অসংকোচনশীল তরল একটি টেপারিং এর পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন এখানে আমরা কি বললাম, প্রথম বললাম Z1, এই যে এই লাইনটা হচ্ছে কি লাইন, একটু আগে আমরা হচ্ছে ডেটাম লাইন। হ্যাঁ, এটি কি লাইন, ডেটাম, একটা লাইন ধরে নিতে হবে, যেটা আগে বলা হয়েছে একটি ডেটাম লাইন ধরে নিলাম। এই লাইন থেকে এটাকে ZZ লাইন দিয়ে প্রকাশ করা হয়। এই লাইন থেকে এই বিন্দুর যে উচ্চতা পয়েন্ট 1 বা সেকশন নাম্বার 1 এর যে সেন্টার, সেই সেন্টার পর্যন্ত যে উচ্চতা সেটা হচ্ছে কত Z1, সেটি হচ্ছে Z1। তাহলে একইভাবে এখানে কি আছে, প্রেসার আছে 1 নম্বর পয়েন্টে বা 1 নম্বর সেকশনে, তাহলে প্রেসার হচ্ছে P1। একইভাবে 1 নম্বর সেকশনে কি আছে, ভেলোসিটি আছে, সেটি হচ্ছে V1। এবং 1 নম্বর সেকশনে যে পাইপের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে A1। তাহলে আমরা কয়টি প্যারামিটার ধরে নিলাম, 4টি। কত নম্বর সেকশনের জন্য, 1 নম্বর সেকশনে। ওকে, তাহলে 1 নম্বর সেকশনের জন্য আমরা 4টি প্যারামিটার ধরলাম। একটা হচ্ছে আমাদের Z1, অর্থাৎ কি এই সেকশন নাম্বার 1 এর সেন্টার পয়েন্ট থেকে তোমার ডেটাম লাইন পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কত, Z1। তাহলে আরেকটি পেলাম হলো প্রেসার, সেটা হচ্ছে P1, আরেকটি পেলাম হলো ভেলোসিটি, সেটা হচ্ছে V1, আরেকটি পেলাম হলো A1, অর্থাৎ পাইপের ক্ষেত্রফল কার, 1 নম্বর সেকশনের জন্য, পাইপের ক্ষেত্রফল কার, 1 নম্বর সেকশনের জন্য। তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা ধরে নিই। একইভাবে অনুরূপভাবে আমরা বলছি কি 2 নম্বর সেকশন, তাহলে আমরা কি কি ধরে নেব, 2 নম্বর সেকশনে একই জিনিস আসবে। প্রথমে Z2 আসবে, Z2 হচ্ছে কি আমাদের ডেটাম হেড, তারপর আসবে কত P2, এটা হলো ভেলোসিটি হেড, B2 প্রেসার হেড, P2 প্রেসার, B2 হচ্ছে ভেলোসিটি, এবং A2 হচ্ছে এই 2 নম্বর সেকশনের পাইপের ক্ষেত্রফল, A2 হচ্ছে 2 নম্বর সেকশনের পাইপের ক্ষেত্রফল। তাহলে এখানে আবার 4টি প্যারামিটার আমরা ধরলাম। ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথমে বললাম একটি অসংকোচিত তরল একটি টেপারিং পাইপের মধ্যে দিয়ে কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এখানে দুইটি সেকশন দিলাম, সেকশন নাম্বার 1 এবং সেকশন নাম্বার 2। আবার সেকশন নাম্বার 1 কে আমরা LL দিয়ে প্রকাশ করলাম, এটার একটা সাব সেকশন তৈরি করলাম, সেটা হচ্ছে L প্রাইম। আরেকটি সেকশন নিলাম MM, যেটা 2 নম্বর সেকশন, সেখানে আমরা বললাম কি একটা সাব সেকশন হলো কি M প্রাইম। ওকে, আর 1 নম্বর সেকশনের আমরা 4টি প্যারামিটার ধরলাম, একটা হচ্ছে ডেটাম হেড Z1, প্রেসার P1, ভেলোসিটি V1, এবং পাইপের যে 1 নম্বর সেকশন ক্ষেত্রফল সেটা হচ্ছে A1। ওকে, একইভাবে অনুরূপভাবে আমরা কি করতে পারি, 2 নম্বর সেকশনের জন্য চিন্তা করতে পারি। সেখানে কি করলাম, Z2 হচ্ছে তার কি ডেটাম হেড বা উচ্চতা, ডেটাম উচ্চতা, আর P2 হচ্ছে তার কি প্রেসার, B2 হচ্ছে তার কি ভেলোসিটি, এবং A2 হচ্ছে 2 নম্বর সেকশনের পাইপের ক্ষেত্রফল, 2 নম্বর সেকশনের পাইপের ক্ষেত্রফল। ওকে, এখন আমরা ধরলাম সামান্য সময়, অর্থাৎ জাস্ট একেবারে মোমেন্ট অফ টাইম, হ্যাঁ, এরকম একটা সময় যে আমার লিকুইডটা, তরলটা যে 1 নম্বর সেকশনে ছিল বা LL প্রাইম ছিল, এটা অল্প সময়ে সেটা কোথায় প্রবাহিত হলো, মনে করো L প্রাইমে প্রবাহিত হলো। তাহলে প্রথম অবস্থায় বা ইনিশিয়াল কন্ডিশনে আমার তরল
তরলটা ছিল কত নম্বরে, এল এল সেকশন বা এল এল লাইন বরাবর। কিছু সময় অর্থাৎ একেবারে ক্ষুদ্র একটি সময়ের জন্য বা একেবারে অল্প সময়ের ব্যবধানে সেই তরলটি কোথায় চলে গেল, এল প্রাইম যেহেতু তরলটি প্রবাহিত হচ্ছে এল প্রাইমে সরে গেল। হ্যাঁ, এল প্রাইমে সরে গেল। একইভাবে এম প্রাইমের তরল কি হবে, এম প্রাইমের তরলও একইভাবে কি হবে, এম প্রাইম যে বা 2 নম্বর সেকশনে যে তরল, একইভাবে এটিও কি হবে, এম প্রাইমের দিকে সরে যাবে। ওকে, আবার বলি, যেহেতু আমি বলছি প্রথমে তরলটা কি ছিল, এল সেকশনে ছিল, এল সেকশন থেকে ক্ষণিক সময় পরে যেহেতু পাইপের ভিতর দিয়ে ফ্লুইডটা প্রবাহিত হচ্ছে, তাহলে এই তরলটি চলে যাবে কোথায়, এল প্রাইমে। একইভাবে এম থেকে তরলটা কি করবে, একই সময়ে এম প্রাইমে প্রবাহিত হবে। এখন বলছি আমরা, ধরি এল এবং এল প্রাইমের মধ্যে দূরত্ব, এই দূরত্বটুকু যেটুকু তরল প্রবাহিত হলো, এই প্রবাহিত হলো যেই দূরত্বটুকু সেটা হচ্ছে DL1, এটা বলছে DL1। একইভাবে এম থেকে এম প্রাইমে যে তরল প্রবাহিত হলো সেই দূরত্বটুকু হচ্ছে DL2। ওকে, তাহলে এখন আমরা চিন্তা করো, এই যে এই অংশটুকু অর্থাৎ এল এবং এল প্রাইম এর মধ্যে যে তরলটুকু আছে, তরলটুকুর আয়তন কত আমরা বাইর করতে পারবো। এই তরলটুকুর আয়তন বাইর করতে কি করতে হবে আমাদের, প্রথমে এই তরলের কি, এই পাইপের কি জানতে হবে, ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল লিখলাম, তারপরে কি এই দূরত্বটুকু, অর্থাৎ এটা উচ্চতা আকারে আমরা বলতে পারি বা দৈর্ঘ্য আকারে বলতে পারি, এই উচ্চতাটুকু কত, DL1। তাহলে DL1, তাহলে আমাদের ক্ষেত্রফলের সাথে যদি আমি উচ্চতা গুণ করি তাহলে কি পেয়ে যাবো, তরলের আয়তন পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল কত এই পাইপের, A1। আর যে দূরত্ব বা উচ্চতা, এই যে উচ্চতাটুকু অর্থাৎ যেটুকুর মধ্যে তরল আছে, আমরা এইটুকুর জন্য শুধু চিন্তা করছি এই পয়েন্ট থেকে এল থেকে এল প্রাইম, হ্যাঁ, এটুকুর উচ্চতা কত, DL1। যেটা আগে ধরে নিচ্ছি DL1। তাহলে আমাদের তরলের আয়তন কত হবে, সেকশন এল এবং এল প্রাইমে A1 DL1। অনুরূপভাবে আমরা এই সেকশনে 2 নম্বর সেকশনে কি করতে পারি, তরলের আয়তন বাইর করতে পারি। কার, থেকে প্রাইম সেকশনে তরল আয়তন কি হবে, একইভাবে হবে ক্ষেত্রফল ইনটু উচ্চতা বা দৈর্ঘ্য। ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল কত, A2। ক্ষেত্রফল কত, A2। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। ক্ষেত্রফল হচ্ছে কত, A2। হ্যাঁ, এই যে ক্ষেত্রফল লিখলাম A2। কার, এটা 2 নম্বর সেকশনের জন্য আমরা ক্যালকুলেশন, এইটুকুর জন্য এইটুকুর তরলের আয়তন। কার, থেকে প্রাইম সেকশনের তরলের আয়তন হবে কত, A2 DL2। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো, এইখানে যেই পরিমাণ তরল অর্থাৎ থেকে এল সেকশন থেকে এল প্রাইম সেকশনে যেই পরিমাণ তরল অবস্থান করবে, একইভাবে এম থেকে প্রাইমে কি সমপরিমাণ তরল কি প্রবাহিত হবে না। যেহেতু তরলটা এইখান থেকে আস্তে আস্তে এই পয়েন্টে গেছে, ঠিক সমপরিমাণ তরলে কি হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবে। ক্লিয়ার? আবার বলছি, যেহেতু এল প্রাইমের তরলটা ছিল ইনিশিয়াল কন্ডিশন, ক্ষুদ্র সময় ব্যবধানে তারা কোথায় চলে গেল, যেহেতু প্রবাহিত হচ্ছে তরল এল প্রাইম সেকশনে। একইভাবে প্রাইম সেকশনে যে তরলটা ছিল এটা কি কোথায় চলে যাবে, সেটা হচ্ছে প্রাইম সেকশনে চলে যাবে। তাহলে এখানে যে তরলের আয়তন বা এখানে যে তরল অবস্থান করবে, এখানে কি সমপরিমাণ তরলে কি করবে, অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি কি এল এবং এল প্রাইম সেকশনে যে পরিমাণ তরলের আয়তন আছে ইকুয়াল টু হবে কি এম এবং এম সেকশনের প্রাইম সেকশনে অবস্থিত তরলের আয়তন কি হবে, পরস্পর সমান হবে, পরস্পর সমান। শুধুমাত্র পার্থক্য কি হবে, এই DL2টা কম বেশি হবে। ওকে, এখানে DL2টা হয়তো একটু বেশি হবে, এখানে DL1টা একটু কম হবে, এটা কিন্তু চেঞ্জ হবে। আর বাকিটা আয়তন কি থাকবে, সমান থাকবে। কারণ এইখানে যে পরিমাণ তরল এদিকে নিয়ে প্রবাহিত হবে, ঠিক একইভাবে এখান থেকে এদিকে কি সমপরিমাণে তরল কি হবে, প্রবাহিত হবে। না হলে তরল কি হবে না, এদিকে যদি এটা বন্ধ করে দিই তাহলে এদিকে কি কোনো তরল প্রবাহিত হবে, হবে না। তাহলে আমরা বলতে পারি এর আয়তন, তরলের আয়তন কি হবে, পরস্পর সমান হবে। শুধুমাত্র কি দৈর্ঘ্যটা পার্থক্য, DL1 আর DL2 কখনো কি হবে না, এক হবে না। অবশ্যই DL1 কম হবে, DL2 কি হবে, বড় বেশি হবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা যদি এই ইকুয়েশনটি সমন্বয় করি তাহলে A1 DL1 ইকুয়াল টু কি লিখতে পারি, A2 DL2। A1 DL1 ইকুয়াল টু কি লিখবে, A2 DL2। এখন আসো, এখানে আমি একটি জাস্ট অন্য কালারের একটি সূত্র লিখতে, আমরা আগেই জানি আপেক্ষিক, হ্যাঁ,
তরলের আপেক্ষিক ওজন সমান আমরা ওমেগা জানি, ওমেগা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। এখন ডাব্লিউ ভি ইকুয়াল টু কত জানি, আয়তন সমান ডাব্লিউ বাই ওমেগা। ক্লিয়ার? তাহলে এখন আমরা যেহেতু এটিকে আয়তন, তাহলে আয়তন পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডাব্লিউ বাই ওমেগা। ওকে, তাহলে আমরা বলছি যে এ ওয়ান ডিএল ওয়ান ইকুয়াল টু কত, এ টু ডিএল টু। যেহেতু এটি পুরাটুকু একটি কি তরলের আয়তন, তাহলে এই আয়তন সমান আবার ডাব্লিউ বাই কি লেখা যায়, ওমেগা, অত ওজন, তরলের ওজন ডিভাইডেড বাই ওমেগা, অর্থাৎ আপেক্ষিক ওজন। তাহলে আমরা এই জিনিসটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা একটা আমরা ইকুয়েশন নাম্বার দিতে পারি, বা আমি এখানে নাম্বার দিই না, তোমরা ইচ্ছে হলে নাম্বার দিতে পারো। হ্যাঁ, তাহলে আমরা এটি মনে রাখি, এ ওয়ান ডিএল ওয়ান ইকুয়াল টু এ টু ডিএল টু, অর্থাৎ ডাব্লিউ বাই ইকুয়াল টু ডাব্লিউ বাই ওমেগা। এখন আসি এল এল সেকশন এবং এল প্রাইম সেকশনে প্রবাহিত তরল হতে চাপের ফলে কাজ। এখন যেহেতু আমরা জানি সেকশন 1 নম্বর সেকশনের যে তরলটা ছিল এল এল প্রাইমে ছিল, এল এল ছিল, সেটা কি হলো, ক্ষণিক সময় পরে কোথায় চলে গেলো, এল এল প্রাইম। তাহলে যেহেতু প্রবাহিত হলো, তাহলে এখানে কিভাবে প্রবাহিত, অবশ্যই চাপ ছিল, চাপ থাকার কারণেই তো প্রবাহিত হয়েছে। তাহলে প্রবাহিত হলে কি হবে, কাজ হবে। তাহলে চাপের ফলে কৃত কাজ, তাহলে কাজের সূত্র কি, বল ইনটু দূরত্ব। বল ইনটু দূরত্ব, এটা আমরা জানি সবাই, চাপ সমান হচ্ছে বল ইনটু দূরত্ব। এখন আমরা পি সমান কি জানি, প্রেসার সমান এফ বাই এ। তাহলে এফ ইকুয়ালটা আবার কি লেখা যায়, পি ইনটু এ। ওকে, পি ইনটু এ, পি মানে প্রেসার, এ মানে এরিয়া। তাহলে বলের পরিবর্তে আমরা লিখতে পারি চাপ ইনটু ক্ষেত্রফল। ক্লিয়ার? চাপ ইনটু ক্ষেত্রফল, আর দূরত্ব তো দূরত্ব থাকি গেল। এখন আমরা যে তরলটা যে প্রবাহিত হলো, কতটুকু দূরত্ব প্রবাহিত হচ্ছে, ডিএল ওয়ান, যেটা আমরা এল এল সেকশন বলতেছি, তাহলে আমরা চাপের পরিবর্তে লিখবো কত, পি ওয়ান, আর ক্ষেত্রফলের পরিবর্তে কি লিখবে, এ ওয়ান, আর দূরত্বের পরিবর্তে লিখবো ডিএল ওয়ান। যেহেতু তরল প্রবাহিত হয়েছে কোথেকে, এল এল সেকশন থেকে এল এল প্রাইম সেকশন পর্যন্ত প্রবাহিত হয়েছে, তাহলে এই দূরত্বটুকু আমরা কি ধরে নিচ্ছি, ডিএল ওয়ান ধরে নিয়েছি। তাহলে ডিএল ওয়ান এর মানটুকু এখানে বসিয়ে দিলাম। তাহলে চাপের একক কি, চাপ, তাহলে আমরা বললাম যে এটাকে প্রকাশ করলাম পি ওয়ান দিয়ে, আগে ধরে নিচ্ছি, ক্ষেত্রফলকে এ ওয়ান দিয়ে, আর দূরত্বকে বলছি ডিএল ওয়ান। একইভাবে আমরা যদি 2 নম্বর সেকশনে যাই, 2 নম্বর সেকশন আমরা কি পাবো, সেখানেও এম এম সেকশন থেকে এম প্রাইম সেকশনে প্রবাহিত তরলের চাপের ফলে কাজ। তাহলে কাজ সমান আবার কি জানি, বল ইনটু দূরত্ব। এখন এইখানে আমরা কেন নেগেটিভ দিলাম, এখানে একটা চিহ্ন দেখো আমরা দিয়ে দিচ্ছি মাইনাস। মাইনাস কেন, যেহেতু আমি প্রথমে যে প্রেসারটা আমরা বলছি সেটা হচ্ছে পজিটিভ প্রেসার, তাহলে দ্বিতীয় যে প্রেসারটা সেটা আমরা কি ধরতাম, নেগেটিভ প্রেসার ধরে নিই। এখানে আমি বলি যেহেতু পি কে আমরা পজিটিভ ধরেছি, এই জন্য পি টু কে আমরা কি ধরবো, নেগেটিভ হিসেবে আমরা বিবেচনা করব। তাহলে এখানে এই জন্য মাইনাস দিলাম, বল ইনটু দূরত্ব। তাহলে কাজের সূত্র হচ্ছে বল ইনটু দূরত্ব। বল সমান আবার কি জানি, এখান থেকে চাপ ইনটু ক্ষেত্রফল, লিখলাম চাপ ইনটু ক্ষেত্রফল ইনটু দূরত্ব। এটা কয় নম্বর সেকশনে, 2 নম্বর সেকশনে জন্য ক্যালকুলেশন করছি। তাহলে 2 নম্বর সেকশনে কি, প্রেসার কত, চাপ পি টু, ক্ষেত্রফল কত, এ টু, আর দূরত্ব যেটুকু অতিক্রান্ত দূরত্ব কার, এম এম থেকে এম এম প্রাইম সেকশনের যে দূরত্ব সেটা হচ্ছে ডিএল টু, যেটা আগে ধরে নিয়েছে ডিএল টু। তাহলে আমরা এটা দুইটা সূত্র পেলাম, একটা হচ্ছে এল এল থেকে এল এল প্রাইম সেকশনে প্রবাহিত তরলের চাপের ফলে কাজ, সেটা হচ্ছে পি ওয়ান এ ওয়ান ডিএল ওয়ান। আবার এম এম থেকে এম এম প্রাইম সেকশনে প্রবাহিত তরলের চাপের ফলে কাজ, সেটা হচ্ছে কত, পি টু এ টু ডিএল টু। এটা নেগেটিভ থাকবে। তাহলে এখন চাপের ফলে মোট কাজ, চাপের ফলে মোট কাজ, তাহলে চাপের ফলে মোট কাজ কি, আমরা একটি থেকে আরেকটা কি করব, হ্যাঁ, বিয়োগ করে দেবো। যেহেতু এটা চাপের মোট কাজ মানে যোগফল হবে, কিন্তু যোগফল হলে এখানে কি জানি, যেহেতু আমার এটার আগে কি ছিল, মাইনাস চিহ্ন ছিল, এই জন্য মাইনাস হবে। তাহলে পি ওয়ান এ ওয়ান ডিএল ওয়ান মাইনাস পি টু এ টু ডিএল টু। তাহলে চাপের ফলে মোট কাজ আমরা পেয়ে গেলাম। এখন পি ওয়ান এ ওয়ান ডিএল ওয়ান মাইনাস পি টু এ টু ডিএল টু, আমরা এটা লিখলাম। ওকে, এখন যেহেতু আমরা উপরে প্রথম যে বলছিলাম নাম্বার দেওয়ার জন্য, এ ওয়ান ডিএল ওয়ান ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ টু ডিএল টু পেয়েছি। হ্যাঁ, এই মানটি তাহলে আমরা, তাহলে এ ওয়ান ডিএল ওয়ান ইকুয়াল টু যদি এ টু ডিএল টু আমরা বসি, তাহলে আমরা কি বলতে পারি, এখানে এ ওয়ান ডিএল ওয়ান, আর এখানে দেখো এ টু ডিএল টুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ ওয়ান ডিএল ওয়ান। তাহলে এ ওয়ান ডিএল ওয়ান, এইখানে দেখো এ ওয়ান ডিএল ওয়ান, এটা হচ্ছে কমন, তাহলে কমনটি আমরা আগে নিয়ে নিই, এ ওয়ান ডিএল ওয়ান, আর এখানে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পি ওয়ান থাকবে এখানে, আর এখানে থাকবে কত, পি টু। তাহলে এ ওয়ান ডিএল ওয়ান ইকুয়াল টু আবার কি জানি আমরা, এটাও পেয়েছি ডাব্লিউ বাই ওমেগা। তাহলে আমরা এ ওয়ান ডিএল ওয়ান বাই লিখতে পারি ডাব্লিউ বাই ওমেগা পি ওয়ান মাইনাস পি টু। ক্লিয়ার? তাহলে এই সূত্রটিকে আমরা আগে তৈরি করে নিয়েছি। ক্লিয়ার? এটি এখানে দেখিয়ে দিলাম যে তোমরা এখানে মানটি বসাবে। তাহলে তোমরা যখন খাতায় করবে তখন কিন্তু তোমরা দেখতে পারো উপরে মানটি আছে, সেই মানটি এখানে বসিয়ে দিবে। তাহলে আমরা বসিয়ে দিলে কি পাবো, ডাব্লিউ বাই ওমেগা, অর্থাৎ এ ওয়ান ডিএল ওয়ান এর পরিবর্তে ডাব্লিউ বাই ওমেগা পেলাম, আর পি ওয়ান মাইনাস পি টু হচ্ছে।
এখন হারানো স্থিতিশক্তিটা কি, যেহেতু আমার প্রথম যে সেকশনটা ছিল সেই সেকশনটা উপরে ছিল, আস্তে আস্তে সেকশনটা কোথায়, তরলটা কোথায় 2 নম্বর সেকশনে চলে গেছে, তাহলে 2 নম্বর সেকশনে চলে গেলে তার কি হচ্ছে, উচ্চতার পরিবর্তন হয়ে গেছে। তাহলে সে আগে ছিল বেশি উচ্চতায়, এখন কি একটু উচ্চতা কমে একটু নিচের দিকে নেমে গেল, তাহলে নিচের দিকে নেমে গেলে কি হবে, আমরা সেখানে স্থিতিশক্তি কি হ্রাস পাবে, কি যেটা হারানো স্থিতিশক্তি কি পাবে, হ্রাস পাবে। তাই স্থিতিশক্তির সমান সূত্র কি জানি, mgh, যেটা আগে পড়ে আসছো তোমরা। যেহেতু আমরা দুটি বিন্দুর জন্য চিন্তা সেকশন নাম্বার 1 সেকশন নাম্বার 2, তাহলে mg এটা তো ভর, জি মানে অভিকর্ষিত ত্বরণ, আর s টা শুধু পরিবর্তন, এখানে s এর পরিবর্তে কি হবে, z, উচ্চতাটা কিসে প্রকাশ করছি আমরা, z এ, হ্যাঁ, তাহলে z1, আর এটা হবে z2, দেখো 2 নম্বর সেকশনের জন্য, তাহলে mg এটি কমন, এখানে mg কমন, আর এখানে হলো z1, s এর পরিবর্তে হবে z1, এখানে s এর পরিবর্তে হবে z2, তাহলে mg টাকে আমরা কমন নিলাম, তাহলে কি থাকলো z1 মাইনাস z2, তাহলে w mg ইকুয়াল টু কি w ওজন, এটা হলো ভর, তাহলে আমরা ওজন লিখতে পারি w z1 মাইনাস z2, তাহলে এটা আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম হারানো স্থিতিক শক্তি। তাহলে আমরা কি পেলাম, চাপের ফলে মোট কাজ পেলাম w বাই ওমেগা p1 মাইনাস p2, এটি নোট করে রাখো। আবার একইভাবে হারানো স্থিতিক শক্তি কি পেলাম, w z1 মাইনাস z2। ওকে, এখন অর্জিত গতিশক্তি, এখন আমরা যেহেতু জানি একটি তরল কি হচ্ছে, একটি টেপারিং পাইপের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে যেহেতু প্রবাহিত হচ্ছে তাহলে তার কি ভেলোসিটি আছে, সেটাকে আমরা ভেলোসিটি কি ধরছি, সেকশন নাম্বার 1 এর জন্য v1, সেকশন নাম্বার 2 তে আমরা ধরছি v2, তাহলে v1 এবং v2 এই দুটি ভেলোসিটি যেহেতু আছে, তাহলে এখানে কি হচ্ছে, গতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ গতিশক্তির সূত্র কি, কাইনেটিক এনার্জি সমান k সমান কি হাফ mv স্কয়ার, এটা হচ্ছে মূল সূত্র। কাইনেটিক এনার্জি সমান হলো হাফ mv স্কয়ার। এখন যদি আমি 1 নাম্বার সেকশনের জন্য অ্যাপ্লাই করি এই সূত্রটি, তাহলে আমরা কি লিখবো, হাফ এম বি টু স্কোয়ার। এখন আর 1 নম্বর সেকশনের জন্য হাফ এম বি ওয়ান স্কোয়ার, আর 2 নম্বর সেকশনে যদি প্রয়োগ করি তাহলে হাফ এম বি টু স্কোয়ার। এখন তোমরা বলো ভ্যালোসিটি কোথায় বেশি থাকবে, যেহেতু আমার পাইপটি আস্তে আস্তে কি হয়েছে, চিকন হয়ে গেছে। 1 নম্বর সেকশনে পাইপ হচ্ছে একটু মোটা, 2 নম্বর সেকশনে যে পাইপ কি হচ্ছে একটু চিকন হয়ে গেছে, তাহলে ভ্যালোসিটি কোথায় বেশি থাকবে, 2 নম্বর সেকশনে থাকবে। ক্লিয়ার? ভ্যালোসিটি যদি 2 নম্বর সেকশনে থাকে তাহলে কাইনেটিক এনার্জি বেশি কোথায় হবে, 2 নম্বর সেকশন, তাহলে কাইনেটিক এনার্জি 2 নম্বর সেকশনে লিখলাম, এই জন্য এটা সামনে লিখলাম। আর এটা কি করলাম, যেহেতু এটা আমাদের কম, এটা আমরা নেগেটিভ দিয়ে পিছনে লিখলাম। ওকে, তাহলে লিখলাম হাফ এম বি টু স্কোয়ার মাইনাস হাফ এম বি ওয়ান স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখন আবার দেখো হাফ এখানে লিখলাম, আর এম এর পরিবর্তে আমরা ডাব্লিউ ইকুয়াল টু জানি এম জি, ডাব্লিউ ওজন, এম মানে বস্তুর ভর, জি হলো অভিকর্ষিত ত্বরণ, তাহলে এম ইকুয়াল টু কি আসবে, ডাব্লিউ বাই জি, এম ইকুয়াল টু কি ডাব্লিউ বাই জি, তাহলে এই এম এর পরিবর্তে আমরা লিখলাম ডাব্লিউ বাই জি, আর এখানে বি টু স্কোয়ার মাইনাস, এখানে একইভাবে হাফ এম এর পরিবর্তে লিখলাম ডাব্লিউ বাই জি, এখানে কত লিখলাম, বি ওয়ান এর স্কোয়ার। তাহলে আমার কমন কি কি দেখো, এদিকে হচ্ছে হাফ, এদিকে আছে হাফ, তাহলে একটা হাফ কমন যাবে, 1/2 কমন নিলাম, আর ডাব্লিউ বাই জি, এখানে ডাব্লিউ বাই জি আছে, তাহলে ডাব্লিউ বাই জি কমন যাবে, তাহলে কি থাকবে এখানে, বি টু স্কোয়ার মাইনাস বি ওয়ান এর স্কোয়ার। ওকে, বি টু স্কোয়ার মাইনাস বি ওয়ান এর স্কোয়ার। তাহলে আমরা এই যে হাফ এখানে লিখলাম, নিচে টুটা জিটা লিখলাম, আর ডাব্লিউটা লিখলাম, এখানে লিখলাম বি টু স্কোয়ার মাইনাস বি ওয়ান এর স্কোয়ার। তাহলে আমরা অর্জিত গতি শক্তি পেয়ে গেলাম। তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেছি, একটা হচ্ছে কি সাপের ফলে কৃত কাজ, সেটা আমরা পেলাম। 2 নম্বর পেলাম হলো কি হারানো স্থিতিক শক্তি, 3 নম্বর পেলাম হলো অর্জিত গতিশক্তি। তাহলে এই তিনটি ইকুয়েশন আমরা পরবর্তী স্লাইডে নিয়ে যাই। তাহলে আমরা জানি হারানো স্থিতিশক্তি এবং মোট কাজ বা চাপের ফলে মোট কাজ সমান হবে অর্জিত গতিশক্তি। কারণ ওই গতিশক্তিটা আসবে কোত্থেকে, এই দুইটা শক্তি থেকে। অর্জিত গতিশক্তি আসবে কোত্থেকে, এই দুইটা শক্তির যোগফল হচ্ছে কি অর্জিত গতিশক্তি। তাহলে হারানো স্থিতিশক্তির সূত্রটা আমরা আগে ওটা বাইর করে নিয়েছি, আগে কি ডাব্লিউ জেড ওয়ান মাইনাস জেড টু, আর সম্পাদিত কাজ বা মোট কাজ সেটা হচ্ছে নিট কাজ, সেটা ডাব্লিউ বাই ওমেগা পি ওয়ান মাইনাস পি টু, এটা বসিয়ে দাও। এখন অর্জিত গতিশক্তি যেটা একটু আগে বাইর করলাম, সেটা ডাব্লিউ বাই টু জি বি টু স্কোয়ার মাইনাস বি ওয়ান এর স্কোয়ার। তাহলে আমরা সবগুলো মান এখানে বসিয়ে দিলাম, এখানে ডাব্লিউ আছে, এখানে ডাব্লিউ আছে, এখানে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ কি বাদ যাবে নাকি, ডান পাশে ডাব্লিউ আছে, বাম পাশে, তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এখানে কি থাকবে, জেড ওয়ান মাইনাস জেড টু, পি ওয়ান বাই ওমেগা মাইনাস পি টু বাই ওমেগা, আর এখানে থেকে কি থাকবে, বি টু স্কোয়ার বাই টু জি, এখানে মাইনাস বি ওয়ান স্কোয়ার বাই টু জি। এখন আমরা ওয়ান গুলা এক পাশে বাম পাশে নিয়ে যাব, আর টু সেকশন গুলো ডান পাশে নিয়ে যাবো। তাহলে ওয়ান গুলো কি জেড ওয়ান এখানে আছে, আর এদিক থেকে আমরা পি ওয়ান বাই ওমেগা এখানে আছে, আর বি ওয়ান স্কোয়ার বাই টু জিটা এখানে আসবে। একইভাবে এখানে কি আর মাইনাস জেড টু, এটা ওই পাশে গেলে প্লাস জেড টু হয়ে যাবে।
P2 বাই ওমেগা এটা মাইনাস আছে, ওই পাশে ডান পাশে গেলে কি হবে P2 বাই ওমেগা হবে যে, আর এখানে আছে কি B2 স্কয়ার বাই 2G। তাহলে এটি হচ্ছে আমাদের বার্নৌলি ইকুয়েশনের কি ম্যাথমেটিক্যাল প্রমাণ, বা এটা প্রমাণিত। তাহলে আমরা কি লিখবো, বার্নৌলি ইকুয়েশনটা ম্যাথমেটিক্যালি লিখবো Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস B1 স্কয়ার বাই 2G ইকুয়াল টু কি লিখবো Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস B2 স্কয়ার বাই 2G। তাহলে এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, এবং তোমরা যে বিভিন্ন যে চাকরির ইন্টারভিউ দিবে সেখান থেকে এই সূত্রটি আসে এবং এটি প্রমাণ করতে বলে। তাহলে এটি আমার মনে হয় তোমরা করতে পারবে এবং প্র্যাকটিস করতে হবে। এটি যদি প্র্যাকটিস না করো তুমি ভুলে যাবে, কারণ একটু সাইজে বড় কিন্তু বাট ক্লিয়ারলি বোঝা যায় কোথায় কোন ডাটাটা আসছে, কিভাবে আসছে, এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং প্র্যাকটিস করো, বারবার যদি প্র্যাকটিস করো অবশ্যই এটি করতে পারবে। হ্যাঁ, তাহলে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে বার্নৌলি সূত্রের সীমাবদ্ধতা। এটিও পরীক্ষা অনেক সময় আসে। এটা হচ্ছে আমাদের এই ড্রব্যাকস আছে, হ্যাঁ, কিছু ড্রব্যাকস বা লিমিটেশন আছে বার্নৌলি সূত্রের। এখানে যেমন 4টি আমরা পয়েন্ট দিয়েছি। প্রথমটা বলছে যে পাইপের যে কোনো প্রচ্ছদ বরাবর প্রতিটি তরলের কোণার বেগ সুষম। এখানে আসলে প্রতিটি কোণার বেগ কি হবে, সুষম হবে না, এটা বাস্তব নয়, এই জিনিসটা বলা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে গ্র্যাভিটেশন ফোর্স ছাড়া আর কোনো ফোর্স, এখানে শুধু গ্র্যাভিটেশন যে ফোর্স আছে সেটাকে শুধু কনসিডারেশন করা হয়েছে, কিন্তু অন্যান্য যে বাহ্যিক যে বল থাকে সেগুলো কিন্তু ওই যে প্রবাহিত তরল যখন প্রবাহিত হবে পাইপের ভিতরে তখন কিন্তু ওই বাহ্যিক বলগুলো ক্রিয়া করবে, কিন্তু এগুলো এখানে উপেক্ষিত হয়েছে বা এগুলো নিয়ে কোনো বিস্তারিত এগুলো এখানে আনা হয়নি। হ্যাঁ, কনসিডারেশনে আনা হয়নি। তারপর হচ্ছে তরল প্রবাহকালে তরলের কণাগুলোর যে ব্যাক শক্তি ঘাটতি নেই, কিন্তু বাস্তবে কি হবে, ব্যাক শক্তির কিছুটা লস হবে, কারণ আমরা জানি যে